সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে সুস্বাগতম। আমি মোহাম্মদ আল আমিন মোরল, প্রভাষক হিসাব বিজ্ঞান কোনাবাড়ী আইডিয়াল কলেজ। আজকের এই ভিডিও টিউটোরিয়াল ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। খুব সহজে এবং অতীব সহজ কৌশলে আমরা জানব কীভাবে অংশীদারি ব্যবসায় হিসাবগুলি সংরক্ষণ করতে হয়। সো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। অংশীদারি ব্যবসা কাকে বলে, তারপরে আমরা জানব অংশীদারি ব্যবসায়ী হিসাব বই কত প্রকার। পরবর্তীতে আমরা জানব অংশীদারি ব্যবসায়ী হিসাব বইগুলো কীভাবে সংরক্ষণ করতে হয়। খুব সহজ এবং সহজ সরল ভাষায় আজকে আমি তোমাদের মাঝে এই ভিডিও টিউটোরিয়াল ক্লাসে উপস্থাপন করব। অতি সহজেই তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো, গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে প্রথমে আমি চলে যাই সংজ্ঞা। অংশীদারি ব্যবসা কাকে বলে এটা বোঝার আগে আমরা এই ইংরেজি সেন্টেন্সটা একটু দেখব। টু হেডস বেটার ওয়ান, অর্থাৎ এক মাথার চেয়ে দুই মাথা অনেক ভালো। যখন এক মালিকানা ব্যবসার উদ্ভব হয়েছিল তখন এক মালিকানা ব্যবসায়ের সীমাবদ্ধতার জন্য, অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের অসুবিধাগুলো উপলব্ধি করেই অংশীদারি ব্যবসার উদ্ভব হয়েছিল। সেজন্য কথাটা হচ্ছে একের চেয়ে দুই অনেক ভালো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে মনে রাখবো ওয়ান হচ্ছে এক মালিকানা ব্যবসায়, অর্থাৎ যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকবে সে ব্যবসায়ীকে বলে আমরা এক মালিকানা ব্যবসায়। আর টু মানে হচ্ছে যখন একের অধিক থাকবে, একের অধিক যখন সদস্য থাকবে তখন সে ব্যবসা প্রতিষ্ঠানকে বলবো আমরা অংশীদারি ব্যবসা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে, তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য হতে হবে মুনাফা অর্জন। আমরা জানি ব্যবসা হওয়ার শর্তই হচ্ছে মুনাফা অর্জন, এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক, অর্থাৎ সদস্যের সংখ্যা সর্বনিম্ন হবে 2 জন এবং সর্বনিম্ন অংশীদারি আইন অনুযায়ী সীমাবদ্ধ থাকবে। ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তি, তাহলে এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চুক্তি। সম্পাদিত চুক্তির ভিত্তিতে যে ব্যবসা গঠিত হয় তাকে অংশীদারি ব্যবসা বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারলাম অংশীদারি ব্যবসা হতে হলে 2 বা ততোধিক সদস্যের সংখ্যা থাকবে। আমরা জানি 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্যের সংখ্যা 2 জন, সর্বোচ্চ 20 জন। যদি সে ব্যবসাটা ব্যাংকিং ব্যবসা হয় তখন সর্বোচ্চ হবে 10 জন। দ্বিতীয় শর্ত জানতে পারলাম আমরা চুক্তি। আমরা জানি 1872 সালের চুক্তি আইনের 2 ধারায় বলা হয়েছে আইনের দ্বারা বলবৎযোগ্য সকল সম্মতিকে বলা হয় চুক্তি। তো এই চুক্তির বিষয়ে বলার মানে হচ্ছে এই, যখন অংশীদারি ব্যবসায়ে অংশীদারগণ নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে কোনো ব্যবসা শুরু করবে তখনই তাকে বলা হয় অংশীদারি ব্যবসা। সেজন্য আমরা বলে থাকি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানব অংশীদারি ব্যবসায়ে হিসাব বই সংরক্ষণ পদ্ধতি এবং হিসাব বইয়ের প্রকারভেদগুলো। অংশীদারি ব্যবসায়ে সাধারণত 2 ধরনের হিসাব বই দিয়ে আমাদের শুরু করতে হয়। নাম্বার 1 হচ্ছে মুনাফা সংক্রান্ত, অর্থাৎ এখানে ব্যবসায়ের একটা নির্দিষ্ট বছর শেষে কত টাকা লাভ হলো এবং কত টাকা ক্ষতি হলো সে লাভ এবং ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়। সেজন্য আমরা এই পর্যায়কে বলবো মুনাফা সংক্রান্ত হিসাব। তার পরবর্তী পর্যায়ে ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য আমাদের প্রস্তুত করতে হয় আর্থিক অবস্থার বিবরণী। মুনাফা সংক্রান্ত হিসাব থেকে আমরা 2 ভাগে ভাগ করব। নাম্বার 1 হচ্ছে আয় বিবরণী বা লাভ লোকসান হিসাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, আয় বিবরণী হচ্ছে আধুনিক পদ্ধতিতে আর সনাতন পদ্ধতিতে এটার নামকরণ করা হয় লাভ লোকসান হিসাব। লাভ লোকসান হিসাব প্রস্তুত করার পর এখানে আমরা 2টা জিনিস পাইতে পারি, হয়তো বা নিট মুনাফা, নয়তো বা পাইতে পারি আমরা ক্ষতি। যখন আমরা নিট মুনাফা এবং ক্ষতির পরিমাণ নির্ণয় করব তার পরবর্তী পর্যায়ে আমরা নির্ণয় করব লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার পর আমরা প্রস্তুত করব অংশীদারের ব্যক্তিগত হিসাব। তো এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, অংশীদারের ব্যক্তিগত হিসাব মানেই হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। অর্থাৎ একটা অংশীদার
প্রতিষ্ঠানে কত টাকা প্রাপ্য, একটা অংশীদার প্রতিষ্ঠানে কত টাকা প্রাপ্য, সেটাই হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাবকে আমরা দুইটা পদ্ধতিতে ভাগ করব, স্থায়ী মূলধন পদ্ধতি, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। স্থায়ী মূলধন পদ্ধতিকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করব, মূলধন হিসাব এবং চলতি হিসাব। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আমরা 3 ধরনের হিসাব পাবো। নাম্বার 1 হচ্ছে মূলধন হিসাব, নাম্বার 2 হচ্ছে উত্তোলন হিসাব, নাম্বার 3 হচ্ছে ঋণ হিসাব। তো এই হিসাবগুলো কাকে বলে আমরা অতি সহজে জানব। তার আগে আমরা আরেকটা বিষয় জেনে নেব, এই অধ্যায়ে আমাদের কোন কোন হিসাব বই সংরক্ষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাদের প্রস্তুত করতে হবে লাভ লোকসান আবন্টন হিসাব, তারপরে আমাদের প্রস্তুত করতে হবে অংশীদারদের ব্যক্তিগত হিসাব অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাবের উপর ভিত্তি করে আমাদের প্রস্তুত করা হয় মূলধন হিসাব, চলতি হিসাব, তারপরে প্রস্তুত করা হয় পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব, উত্তোলন হিসাব এবং ঋণ হিসাব। তো শিক্ষার্থী বন্ধুরা, লাভ লোকসান আবন্টন হিসাব আমরা স্টেপগুলো দিয়েছিলাম। লাভ লোকসান হিসাবের পরবর্তী লাভ লোকসান আবন্টন হিসাব, তার পরবর্তীতে অংশীদারদের মূলধন হিসাব। যখন আমরা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের প্রতিষ্ঠানের লাভ লোকসান হিসাব প্রস্তুত করব, তখন এখান থেকে হয়তোবা আমরা নিট মুনাফা পাবো, নয়তোবা নিট ক্ষতি পাবো। তো মুনাফা এবং ক্ষতি থেকে অংশীদারদের লাভ এবং ক্ষতি বন্টন করার জন্য আমরা প্রস্তুত করব লাভ লোকসান আবন্টন হিসাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা বুঝতে পারলাম লাভ লোকসান আবন্টন হিসাব করার জন্য আমাদের দুইটা এলিমেন্টস লাগবে। নাম্বার 1 নিট মুনাফা অথবা নিট ক্ষতি। তো নিট মুনাফা এবং নিট ক্ষতি প্রত্যেকটা অংশীদারদের মধ্যে এভাবে ভাগ করে দেওয়ার জন্য আমরা যে হিসাব প্রস্তুত করব তাকেই বলা হয় লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার পর আমরা অংশীদারদের মুনাফা পাবো অথবা ক্ষতি পাবো, অর্থাৎ অংশীদাররা প্রতিষ্ঠানের কাছে কত টাকা প্রাপ্য সেটা পাবো। সে প্রাপ্যগুলো নিয়ে আমরা প্রস্তুত করব অংশীদারদের ব্যক্তিগত হিসাব। সে ব্যক্তিগত হিসাবকে বলা হয় অংশীদারদের মূলধন হিসাব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সামনে যে কৌশল উপস্থাপন করব, এই কৌশলটি অতীব মজার এবং খুব গুরুত্বপূর্ণ একটি কৌশল। এই কৌশলের সাহায্যে তোমরা এই অধ্যায়ের প্রত্যেকটা গাণিতিক প্রশ্নের সমাধান করতে পারবে। সো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কৌশলটা জেনে নিই। তার আগে আমরা পার্সন বিষয়ে একটা কথা বলবো। প্রশ্ন করতে পারো, স্যার অ্যাকাউন্টিংয়ের আবার কিসের পার্সন? হ্যাঁ, পার্সনের প্রয়োজন শুধু একটার জন্য, সেটা হচ্ছে সত্তার ধারণা অথবা পক্ষ ধারণা। তো এখানে সত্তা বলতে কী বুঝি? আমি একটা পক্ষ, তোমরা হচ্ছে আরেকটা পক্ষ, তাহলে আমি এবং তুমি কখনো এক হয় না। এই বিষয়টা আমি একটু ছন্দের সাহায্যে তোমাকে বলবো। ছন্দটা হচ্ছে 1 2 3 পার্সন ইন অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে আমরা 3টা পার্সনের কথা চিন্তা করব। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, ফাইনালি থার্ড পার্সন। তো বন্ধুরা, আমরা জানি ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমি, অর্থাৎ যে বক্তা সে হবে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন মানে হচ্ছে তুমি, অর্থাৎ যারা শ্রোতা, বক্তা যার সাথে কথা বলে সে হবে সেকেন্ড পার্সন। তাহলে থার্ড পার্সন কি হবে? আমি তুমি ছাড়া ভবে আছে যারা থার্ড পার্সন তারা। তো সবসময় মনে রাখবা, আমিতে হচ্ছে প্রতিষ্ঠান, তাহলে আমরা প্রতিষ্ঠানকে সবসময় বলবো ফার্স্ট পার্সন। তুমিতে হচ্ছে সেকেন্ড পার্সন, এই সেকেন্ড পার্সনকে আমরা বলবো মালিক অথবা অংশীদার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দুইটা পক্ষ হয়ে গেল, একটা হচ্ছে প্রতিষ্ঠান আর একটা হচ্ছে অংশীদার। আমরা জানি কখনোই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন কখনোই এক হবে না। এই যে এক হবে না, এক না হলে কি হবে? দুইটা পক্ষ হয়ে যাবে। তা একটা হচ্ছে ফার্স্ট পার্সন পক্ষ আর একটা হচ্ছে সেকেন্ড পার্সন পক্ষ। এই যে দুইটা পক্ষ আলাদা, এই যে দুইটা সত্তা আলাদা, এটাকেই বলা হয় ব্যবসায়িক সত্তা ধারণা। তো এখান থেকে আমাদের মনে রাখতে হবে ব্যবসায় প্রতিষ্ঠান, মালিক অথবা অংশীদার, দুইটা পক্ষ হচ্ছে আলাদা পক্ষ। এই দুইটা পক্ষের মধ্যে কিছু দেনাপাওনার বিষয় থাকবে, কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকবে। এই দেনাপাওনা এবং স্বার্থের বিষয়গুলো মনে রাখতে পারলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের কখনোই ভুল হবে না। কীরকম সেটা? স্বার্থ দিয়ে সার্থক অংশীদারি ব্যবসায় হিসাব প্রস্তুতে 100 থেকে 100 হবে। তোমরা শুধু কথাটা একটু খেয়াল করো, একটু মনে রাখো।
তো এখানে আমরা আরেকটা উদাহরণ নিয়ে আসব। আমরা যদি কোনো গাছ রোপণ করি, কেন রোপণ করি? কারণ গাছ থেকে আমরা ফল পাওয়ার আশায় অথবা গাছ থেকে আমরা কাঠ পাওয়ার আশায়, এই দুইটা আশায়, অথবা আমরা বলতে পারি আমরা পরিবেশ সংরক্ষণ করার জন্য গাছ রোপণ করে থাকি। তাহলে আমরা গাছ থেকে ফল পাচ্ছি কিভাবে? সেই ফলটা আমাদের এই অধ্যায়ে কী কাজে লাগবে? একজন অংশীদার ব্যবসায়ী প্রতিষ্ঠানে মূলধন নিয়ে আসে, মূলধন থেকে ফল আসে মূলধনের সুদ। একজন অংশীদার যখন প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে যাবে লাভের অংশ ব্যতীত, তখনই তাকে বলা হবে উত্তোলন। উত্তোলনের ফল হচ্ছে উত্তোলনের সুদ। অংশীদাররা যখন প্রতিষ্ঠানে তাদের পারিশ্রমিক দেবে, কাজ করবে, বা প্রতিষ্ঠানে বিভিন্ন দাপ্তরিক বা অন্যান্য কাজে যখন অংশগ্রহণ করবে, তখন অংশীদারদের একটা পারিশ্রমিক নির্ধারণ করা হবে। সে পারিশ্রমিকের ফল হচ্ছে বেতন। অংশীদাররা যখন অতিরিক্ত দায়িত্ব পালন করবে, তখন তাদেরকে প্রতিদানস্বরূপ দেওয়া হবে কমিশন। তার মানে হচ্ছে অতিরিক্ত দায়িত্ব পালনের প্রতিদানের ফল হচ্ছে কমিশন। আরও কিছু ফল আছে যেগুলো আমরা বিশদ আয় বিবরণীতে হিসাবভুক্ত করতে আমরা ভুল করেছি, সেগুলো আমরা এখানে পর্যায়ক্রমে দেখাবো। তা আমরা কথা বলবো ফল নিয়ে: মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বেতন, কমিশন। আবার আমরা এখানে চলে আসব। এটা হচ্ছে প্রতিষ্ঠান, এটা হচ্ছে অংশীদার। অংশীদার প্রতিষ্ঠানে যা নিয়ে আসবে সেটাই হচ্ছে মূলধন। হইতে পারে নগদ টাকা, হইতে পারে কোনো স্থায়ী সম্পত্তি, হইতে পারে তাদের পারিশ্রমিক, হইতে পারে তাদের সুনাম। অংশীদাররা প্রতিষ্ঠানে যা নিয়ে আসবে সেটা প্রতিষ্ঠানের জন্য মূলধন। তাহলে মূলধন কে দিবে? মূলধন অংশীদার প্রতিষ্ঠানকে দিবে, তার বিনিময়ে অংশীদাররা প্রতিষ্ঠানের কাছ থেকে মূলধনের সুদ পাবে। তাহলে এখানে আমরা আবার বলবো যে এখানে আমরা মনে রাখবো গিভ অ্যান্ড টেক। লাভ লোকসান আবন্টন হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের হিসাব, মূলধন হিসাব হচ্ছে অংশীদারের ব্যক্তিগত হিসাব। দুইটা পক্ষ। আমরা কোন পক্ষ? আমরা হচ্ছে সবসময় ফার্স্ট পার্সন, আমরা হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষ। মূলধনের সুদ অংশীদাররা পাবে, আমি সংক্ষেপে লিখছি, তোমরা একটু খেয়াল করবে। অংশীদাররা পাবে, প্রতিষ্ঠান দিবে। মূলধনের সুদ অংশীদাররা পাবে, বিপরীত পাশে প্রতিষ্ঠান দিবে। উত্তোলনের সুদ যখন অংশীদাররা লাভের অংশ ব্যতীত প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নেবে, নগদ নিতে পারে, পণ্য নিতে পারে, যখন উত্তোলন করবে তখন তার বিপরীতে প্রতিষ্ঠান অংশীদারের কাছ থেকে সুদ নেবে, সেই সুদকে বলা হয় উত্তোলনের সুদ। তার মানে হচ্ছে প্রতিষ্ঠান উত্তোলনের সুদ পাবে, অংশীদার উত্তোলনের সুদ দিবে। খুব সহজ টেকনিক। অংশীদাররা যখন প্রতিষ্ঠানে কাজ করবে তখন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশীদাররা বেতন পাবে। তাহলে অংশীদাররা বেতন পাবে, প্রতিষ্ঠান বেতন দিবে। এবার আসি আমরা অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য প্রতিদান। এটা অংশীদাররা পাবে এবং প্রতিষ্ঠান দিবে। অংশীদার পাবে, প্রতিষ্ঠান দিবে। সরি, একটু কারেকশন হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিষ্ঠান দেবে। তো এইখানে এই অধ্যায়টা আমরা শেষ করব। খুব সহজ টেকনিকটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। দুইটা পক্ষ, একটা প্রতিষ্ঠান আর একটা মালিক। তাহলে আমরা চিন্তা করব অংশীদার কি পাবে আর প্রতিষ্ঠান কি দিবে, বা প্রতিষ্ঠান কি পাবে, অংশীদার কি দিবে। এই চারটা কথা বুঝতে পারলে এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক 100% গ্যারান্টেড তোমরা করতে পারবে খুব তাড়াতাড়ি, খুব সহজে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা অংশীদারি ব্যবসার হিসাব সমূহ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে লাভ লোকসান আবন্টন হিসাব এবং মূলধন হিসাব, এই অধ্যায়ে আমাদের করণীয় দুইটা হিসাব বই, নাম্বার 1, নাম্বার 2। এখানে আমরা দুইটা জিনিস বুঝব। অংশীদার যেটা পাবে প্রতিষ্ঠান সেটা দিবে, অংশীদার যেটা দিবে প্রতিষ্ঠান সেটা পাবে। তার মানে হচ্ছে অংশীদার যখন পাবে তখন হবে ক্রেডিট, অংশীদার যখন দিবে তখন হবে ডেবিট। প্রতিষ্ঠান যখন পাবে তখন হবে ক্রেডিট,
প্রতিষ্ঠান যখন দিবে তখন হবে ডেবিট। তার মানে আমরা অতি সহজে বুঝে নিলাম কিভাবে ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে দাখিলাগুলো দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব, আমরা মনে করব এটা প্রতিষ্ঠানের হিসাব। তখন প্রতিষ্ঠান যেটা দিবে এটা হবে ডেবিট, এটা হচ্ছে এক ধরনের খরচ। প্রতিষ্ঠান যেটা পাবে সেটা হবে ক্রেডিট, এটা হচ্ছে এক ধরনের আয়। আবার বিপরীত দিকে আমরা যখন মূলধন হিসাব প্রস্তুত করব শিক্ষার্থী বন্ধুরা, প্রতিষ্ঠান যেটা দিবে অংশীদাররা সেটা পাবে, সেজন্য মূলধন হিসাবের হবে ক্রেডিট। অংশীদাররা পাবে বিদায় সেটা আমরা লিখব ক্রেডিট পাশে। আবার যখন প্রতিষ্ঠান যেটা পাবে অংশীদাররা সেটা দিবে, তখন সেটা আমরা মূলধন হিসাবে দেখাবো ডেবিট পাশে। তো আবার একটু আমরা এট এ গ্ল্যান্স দেখব, মূলধন অংশীদার নিয়ে আসবে, মালিক নিয়ে আসবে, তার বিপরীতে পাবে মূলধনের সুদ। মূলধনের সুদ মালিক নিয়ে আসবে, তার মানে অংশীদাররা মূলধনের সুদ পাবে, প্রতিষ্ঠান মূলধনের সুদ দিবে। মালিক প্রতিষ্ঠান থেকে উত্তোলন করবে, তার বিপরীতে হবে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ প্রতিষ্ঠান পাবে, অংশীদার দিবে। যখন অংশীদার প্রতিষ্ঠানে তাদের পারিশ্রমিক দিবে তখন বেতন পাবে, তার মানে বেতন অংশীদাররা পারিশ্রমিক দেওয়ার বিনিময়ে পাবে, অংশীদাররা পাবে, প্রতিষ্ঠান দিবে। যখন অংশীদাররা অতিরিক্ত দায়িত্ব পালন করবে তখন প্রতিষ্ঠান থেকে প্রতিদান পাবে, প্রতিদান স্বরূপ হচ্ছে কমিশন। তাহলে কমিশন অংশীদাররা পাবে এবং প্রতিষ্ঠান দিবে। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব এই অধ্যায়ের এই ফলগুলো কিভাবে গণনা করতে হয়, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বেতন এবং কমিশন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গণনা পদ্ধতিগুলো খুব সহজভাবে আমরা জানব। গণনা পদ্ধতি প্রথমেই আমরা জানব উত্তোলনের সুদ কীভাবে নির্ণয় করতে হয়। আমরা জানি ভারতীয় অংশীদারি আইন 1932 সাল অনুযায়ী, যা বাংলাদেশে বলবৎযোগ্য, উত্তোলনের উপর গড় নিয়মের সুদ গণনা করতে হয়। সে গড় মাসগুলো আমি এখানে তোমাদের দিয়েছি সহজে বোঝার জন্য। আমরা পরবর্তী ক্লাসে, পরবর্তী পর্বগুলোতে গড় মাসগুলো কীভাবে আসে এগুলো আমরা বিশদ আলোচনা করব। যখন একজন অংশীদার প্রতি মাসে প্রথম তারিখে উত্তোলন করবে, প্রথম তারিখ বলতে আমরা বুঝি মাসের 1 তারিখ নয়তো মাসের 2 তারিখ, অর্থাৎ প্রত্যেক মাসের শুরুতে যখন উত্তোলন করবে সে উত্তোলনের উপর আমরা 6.5 মাসের সুদ ধরব। কীভাবে? নাম্বার 1 হচ্ছে মাসিক উত্তোলন। এখন ধরো বন্ধুরা, মাসিক উত্তোলন মাসে 1000 টাকা, তাহলে মাসিক উত্তোলনের এখানে আমি বসাবো 1000। সুদের হার অর্থাৎ উত্তোলনের সুদের হার হচ্ছে 10%, এখানে বসাবো 10%। মাসের প্রথম তারিখ হওয়ার জন্য আমরা এখানে গড় নিয়মে লিখব 6.5 মাস। এইভাবে অতি সহজেই আমরা পেয়ে যাব উত্তোলনের সুদ। নাম্বার 2, প্রতি মাসের মাঝামাঝি সময় উত্তোলন। মাঝামাঝি সময় উত্তোলন করলে আমাদের মাসিক উত্তোলন 1000 থাকবে, সুদের হার 10% থাকবে এবং গড় মাস হবে 6 মাস। যখন আমরা প্রতি মাসের শেষে উত্তোলন করব তখন পূর্বের ন্যায় মাসিক উত্তোলনের হার, দুঃখিত বন্ধুরা একটু কারেকশন হবে, উত্তোলনের সুদের হার গণন হচ্ছে 5.5 মাস। যখন আমরা 2 মাস পর পর উত্তোলন করব, প্রত্যেক 2 মাস পর পর উত্তোলন করব, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এভাবে যখন 2 মাস পর পর উত্তোলন করব, ফার্স্টলি আমরা লিখব উত্তোলনের পরিমাণ, উত্তোলনের সুদের হার গুণন 2.5 মাস। 2.5 মাস কীভাবে আসে? এটা আসে গড় নিয়মে 2.5 মাস চলে আসে। যখন আমরা 3 মাস পর পর উত্তোলন করব তখন আমাদের হবে উত্তোলনের পরিমাণ, সুদের হার, গড় মাস হবে 1.5 অর্থাৎ 1.5 মাস। এবার আমরা যদি সারা বছরে উত্তোলন করি, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের মাস হচ্ছে 12 মাসে আমরা যদি উত্তোলন করি, প্রথমে লিখব আমরা উত্তোলনের পরিমাণ, তারপরে আমরা লিখব সুদের হার অর্থাৎ উত্তোলনের সুদের হার, সেটাকে আমরা 6 দিয়ে গুণন করব, 12 দিয়ে ভাগ করব। এখন যদি আমরা নির্দিষ্ট তারিখে উত্তোলন করি, তো শিক্ষার্থী বন্ধুরা নির্দিষ্ট তারিখ বলতে কি বোঝানো হচ্ছে? খুব সহজ জিনিসটা, নির্দিষ্ট একটা দিনে আমরা উত্তোলন করব। কেমন? যেমন 1 অক্টোবর,
তাহলে 1 অক্টোবরকে নির্দিষ্ট করা হলো, তাহলে অক্টোবর সহ আমরা উত্তোলনকে ব্যবহার করলাম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে ব্যবহৃত মাস হবে 3 মাস। তাহলে ব্যবহৃত উত্তোলনের মাস 3 মাস, এখানে আমরা লিখব 3 মাস, নিচে হবে 12। এভাবে আমরা নির্দিষ্ট তারিখে উত্তোলন করলে গণনা এভাবে হবে। তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা বেতন সম্পর্কে জানব। প্রশ্নে যদি বেতন মাসিক দেওয়া থাকে অবশ্যই সেটাকে আমরা বার্ষিক করব। বার্ষিক করতে হলে কী করতে হবে? 1 মাসে 1000 টাকা, তাহলে 12 মাসে বেশি হবে, বেশি হলে আমরা ঐকিক নিয়মে গুণন করব। তারপরে হচ্ছে কমিশন। কমিশন দুইটা ভাবে থাকতে পারে, কমিশন চার্জ করার পূর্ববর্তী, কমিশন চার্জ করার পরবর্তী। যখন পূর্ববর্তী হবে তখন এখানে আসবে নিট লাভ অথবা বন্টনযোগ্য মুনাফা গণন কমিশনের হার ভাগ হচ্ছে 100, অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা গণনা করব। যখন চার্জ করার পরবর্তী হবে তখন বুঝতে হবে কাঙ্ক্ষিত নিট লাভ এবং বন্টনযোগ্য মুনাফার উপর আমাদের কমিশন অন্তর্ভুক্ত আছে। এজন্য একটু ঘুরে ফিরে আমাদের করতে হবে অ্যামাউন্ট গণন হচ্ছে কমিশনের হার, আর নিচে হবে 100 যোগ কমিশনের হার। কিভাবে? আমাদের নিট লাভ হচ্ছে 1 লক্ষ টাকা, কমিশনের হার 10%, তাহলে 1 লক্ষ গুণন 10, নিচে হবে 100 যোগ 10। তাহলে পরবর্তী হলে আমরা গণনাটা এভাবে করব। কেন আমরা এভাবে করব তারও সুন্দর একটা ব্যাখ্যা আছে। প্রশ্নে দেওয়া আছে কমিশনের হার 10%। 10% মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা। তাহলে এই পার্সেন্টেজটা রিপ্রেজেন্ট করবে শতকরাকে। আমরা পার্সেন্টেজ বলি ইংরেজিতে, বাংলায় বলে থাকি আমরা শতকরা। তো 10% মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা। যদি প্রশ্নটা এমন হয় কমিশন চার্জ করার পূর্ববর্তী, তার মানে হচ্ছে এই 100 টাকার ভিতরে কমিশন নেই, এই 100 টাকার ভিতরে কমিশন নেই, তখন হবে 100 টাকায় কমিশন 10 টাকা। সেজন্য আমরা পূর্ববর্তী হলে সরাসরি পার্সেন্টেজটা ধরব। নাম্বার 2, যখন প্রশ্নে বলা থাকবে কমিশন চার্জ করার পরবর্তী, তখন বুঝতে হবে এই 100 টাকার ভিতরে কমিশন অন্তর্ভুক্ত আছে। তখন কি হবে? 100 হচ্ছে শতকরা আর কমিশন হচ্ছে 10 টাকা, তো কমিশন সহ হবে 110 টাকা। তখন আমরা এইভাবে বলবো 110 টাকায় কমিশন 10 টাকা। তাহলে 1 টাকায় আরও কম হবে, কম হলে আমরা ভাগ করব, বেশি হলে আমরা গুণন করব। খুব সাধারণ একটা কথা, যদি নিট লাভ হয় আমাদের 1 লক্ষ টাকা, 1 লক্ষ 1 থেকে বেশি, বেশি হলে আমরা উপরে গুণন করব। সো শিক্ষার্থী বন্ধুরা দেখো খুব সহজ, যখন কমিশন চার্জ করার পরবর্তী থাকবে তার মানে হচ্ছে নিট লাভের ভিতর কমিশন অন্তর্ভুক্ত আছে। যখন অন্তর্ভুক্ত থাকবে তখন আমরা পরবর্তী পার্সেন্টেজ দিয়ে ভাগ করব। কীরকম? পরবর্তী পার্সেন্টেজ হচ্ছে 100 যোগ কমিশন 10 টাকা। তো এভাবে আমরা কমিশন সংক্রান্ত বিষয়গুলো খুব সহজে সমাধান করতে পারবো। এরপর যে আলোচনা করব বেতন নিয়ে। আমরা কখন লাভ লোকসান আবন্টন হিসাবে বেতন অন্তর্ভুক্ত করব, কখন করব না। অংশীদারদের মূলধন হিসাবে কখন বেতন অন্তর্ভুক্ত করব, কখন করব না। যখন প্রশ্নে উল্লেখ থাকবে বেতন ডেবিট করার পর, চার্জ করার পর, হিসাবভুক্ত করার পর, দেখানোর পর, সমন্বয় করার পর, তখন আমরা বেতন লাভ লোকসান আবন্টন হিসাবে দেখাবো না। প্রশ্ন আসতে পারে কেন স্যার দেখাবো না? কারণ একটাই, এগুলোর মানেই হচ্ছে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে বেতন অন্তর্ভুক্ত করে ফেলছি, সেজন্য আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে দেখাবো না। নাম্বার 2, যখন অংশীদাররা বেতন তুলে নেবে, উত্তোলন করবে বা নিয়ে যাবে একই কথা, তখন আমরা অংশীদারদের মূলধন হিসাবে বেতন অন্তর্ভুক্ত করব না। তাহলে এখানে দুইটা শর্ত, লাভ লোকসান আবন্টন হিসাবে কখন অন্তর্ভুক্ত করব, কখন করব না। অংশীদারদের মূলধন হিসাবে কখন অন্তর্ভুক্ত করব, কখন করব না। যখন লাভ লোকসান আবন্টন হিসাবের শর্ত থাকবে চার্জ করার পর, হিসাবভুক্ত করার পর, দেখানোর পর, ডেবিট করার পর, তখন আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে দেখাবো না। আর যখন এই কথাগুলো থাকবে না তখন আমরা দেখাবো না। নাম্বার 2, অংশীদারদের মূলধন হিসাবে
অংশীদাররা যদি বেতন নিয়ে যায় অথবা তুলে নেয় অথবা উত্তোলন করে, তখন আমরা মূলধন হিসাবে দেখাবো না। আর যদি এই কাজগুলো না করে থাকে তখন আমরা মূলধন হিসাবে দেখাবো। এ পর্যায়ে আমি চলে যাব ঋণ নিয়ে কথা বলবো। আমরা একটা কথা খুব সহজভাবে জানি, দিতে হবে যাহা দায় আমার তাহা। যে ঘটনার ফলে কোনো ব্যক্তি আমার কাছে অর্থ অথবা সেবা পাবে বা সুবিধা পাবে, সেটাই হচ্ছে আমাদের জন্য দায়। অর্থাৎ আমাদের যদি দিতে হয় বা কাউকে প্রদান করতে হবে বা পরিশোধ করতে হবে, এমন কথাগুলো থাকলে সেটা হবে দায়। আমরা যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ঋণ নেই, সেই ঋণটা অবশ্যই আমাদের পরিশোধ করতে হবে। কিভাবে বলো তো? খুব সহজ, সুদ সমেত পরিশোধ করতে হবে। একটা কথা প্রচলিত আছে, আমি কর্জ দিতে পারি এই শর্তে যে আমাকে সুদ সমেত এত টাকা ফেরত দিতে হবে। তার মানে হচ্ছে আমাকে দিতে হবে দুইটা জিনিস। ঋণ নিলে ঋণের মূল টাকা দিতে হবে, আসল দিতে হবে, বিপরীতে দিতে হবে ঋণের সুদ। তো এই দুইটাই আমাদের প্রদান করতে হবে, দিতে হবে। এর জন্য এই দুইটা এন্ট্রি আমাদের জন্য দায় হিসাব। এখন অংশীদারদের যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আসবে, সেই ঋণের বিপরীতে অবশ্যই সুদ দিতে হবে। যদি সুদের হার উল্লেখ না থাকে, চুক্তি আইন অনুযায়ী আমরা ধরব 6%। আর যদি সুদের হার উল্লেখ থাকে, সিম্পল প্রশ্নে যা উল্লেখ আছে আমরা সে অনুযায়ী ঋণের সুদ বের করব। এ পর্যায়ে আমরা জানব নিশ্চয়তা। নিশ্চয়তা বলতে আমরা কি বুঝি? একটা অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার, অনা, মনা, টিনা। তো নিশ্চয়তাকে আমরা 3 ভাগে ভাগ করব। একক নিশ্চয়তা, যখন অনা মনাকে কথা দিবে যে তুমি লাভের অংশ বাবদ এত টাকা পাবে, তখন সেটা হবে একক নিশ্চয়তা। যৌথ নিশ্চয়তা, যখন 2 জন মিলে একজনকে কথা দেবে, অনা মনা টিনাকে কথা দেবে তুমি লাভের অংশ বাবদ কমপক্ষে 15,000 টাকা পাবে, তখন সেটা হবে যৌথ নিশ্চয়তা। তার পরবর্তীতে পাল্টাপাল্টি নিশ্চয়তা, যখন অনা এবং মনা টিনাকে দেবে, আবার টিনা যখন সম্পূর্ণ ব্যবসায় প্রতিষ্ঠানকে নিশ্চয়তা দেবে, কথা দেবে লাভের অংশ এত টাকা হবে বা এত % হবে, তখন সেটা হবে পাল্টাপাল্টি নিশ্চয়তা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা জানতে পারলাম নিশ্চয়তা 3 ধরনের: একক নিশ্চয়তা, যৌথ নিশ্চয়তা, পাল্টাপাল্টি নিশ্চয়তা। তো এই পর্যায়ে আমরা আরেকটা বিষয় আমরা জানব, মূলধনের সুদ কীভাবে নির্ণয় করতে হয়। সবসময় খেয়াল করবা, আমাদের হিসাব বছরগুলো সাধারণত শুরু হয় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তাহলে ফার্স্টলি তোমাকে দেখতে হবে আমরা অঙ্কটা কখন শুরু করেছি। যদি 1 জানুয়ারি হয় তাহলে শেষ হবে 31 ডিসেম্বর। তখন জানুয়ারি থেকে ডিসেম্বর আমরা যে কয় মাসের মূলধন ব্যবহার করব, সে কয় মাসের সুদ আমরা অংশীদারকে দেব। কিভাবে? ধরো আমরা মূলধন ছিল 60,000 টাকা, অংশীদার নিয়ে আসছে 1 জুলাই। তো জুলাই থেকে আমরা ডিসেম্বর পর্যন্ত কাউন্ট করব। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে ব্যবহৃত মাস কয়টা? 6টা। খুব সহজ জিনিস, ভাগ করব 12 দিয়ে। এভাবে নির্দিষ্ট মাস থাকলে আমরা নির্দিষ্ট মাসের উত্তোলনের নির্দিষ্ট মাসের মূলধনের সুদ আমরা বের করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও টিউটোরিয়াল পর্ব 1-এ আমরা কি শিখতে পারলাম? নাম্বার 1, অংশীদারি ব্যবসায় কাকে বলে। অংশীদারি ব্যবসায়ের ধারণা আমি বলেছিলাম 2 heads better 1, অর্থাৎ 1 মাথার চেয়ে 2 মাথা অনেক ভালো। তারপরে আমরা জানতে পেরেছি অংশীদারি ব্যবসায়ে বইসমূহগুলো কী কী, প্রকারভেদ। তারপরে আমরা খুব সুন্দর কৌশলের মাধ্যমে জানতে পেরেছি অংশীদারি ব্যবসায়ী হিসাব বইগুলো কিভাবে সংরক্ষণ করতে হয়, কোন কোন কৌশল অবলম্বন করতে হয়। একটা কৌশল বলেছিলাম যে গিভ অ্যান্ড টেক, বুঝতে হবে প্রতিষ্ঠান কোনটা দিবে, অংশীদাররা কোনটা পাবে, প্রতিষ্ঠান কোনটা পাবে, অংশীদাররা কোনটা দিবে। সেভাবে আমরা ডেবিট এবং ক্রেডিট পক্ষে দাখিলা দেব। তারপরে আমরা বুঝতে পেরেছিলাম কিছু গণনা কার্য, কীভাবে উত্তোলনের সুদ বের করতে হয়, কীভাবে মূলধনের সুদ বের করতে হয়, বেতন কখন দেখাইতে হয়, বেতন কখন দেখাইতে হয় না,
নিশ্চয়তা বলতে কী বোঝায়, নিশ্চয়তা কত ধরনের, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। সো শিক্ষার্থী বন্ধুরা, ফাইনালি আমি বলতে চাচ্ছি, আজকের ভিডিও ক্লাসে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমি তোমাদের কমেন্ট বক্সের প্রশ্নের অ্যান্সারগুলো সুন্দর সাবলীল ভাষায় উত্তর করব। তারপরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে ফোন করতে পারো। এবং আগামী ক্লাসে অর্থাৎ দ্বিতীয় ভিডিও টিউটোরিয়াল পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায়ের গাণিতিক সমস্যা কিভাবে আমরা সমাধান করব। আমরা এখানে একটা সৃজনশীল সমাধান করব। সো হোপফুলি আমি আশা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন এই মহাসংকটে মহাবিপর্যয়ে তোমরা সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের এই ক্ষতিগুলো পূরণ করার জন্য কাশিমপুর মডার্ন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ভিডিও টিউটোরিয়াল ক্লাসগুলোতে আগামী ক্লাসগুলো দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম।